প্রায় ঘণ্টাখানেক পরে ভগবতীচরণ আবার প্রবেশ করিলেন। ভগবতীচরণ অভ্যর্থনা আতিথ্যে যতই মুক্তচিত্ত আর কৌতুকপ্রবণ হন, বিষয় সম্পর্কীয় কথায় খুব সংযত। এটাও ভুলিবার লোক নন যে তাহারা বরপক্ষীয়। যখন প্রবেশ করিলেন, মধুসূদন লক্ষ্য করিলেন খুব যেন একটা বড় আনন্দ আর আবেগকে চাপিবার চেষ্টায় মুখটা একটু রাঙা হইয়া উঠিয়াছে। ভগবতীচরণ যেন একটু কাঁপিতেছেন। চেয়ারে আসিয়া বসিতে মধুসূদন প্রশ্ন করিলেন, কেমন দেখলেন দাদা?" হুম, বলিয়া ভগবতীচরণ মাথা নিচু করিয়া একটু চুপ করিয়া রহিলেন। তারপর মুখ তুলিয়া বলিলেন, তোমার যদি এতই তাড়া থাকে তো একটা সম আমি লাঘব করে দিতে পারি।" দুজনে উৎসুক নেত্রে তাহার পানে চাহিলেন। ভগবতীচরণ আর বরপক্ষীর গাম্ভীর্যটা রক্ষা করিতে পারিলেন না। নিজের মনে আনন্দটাকে যেন পূর্ণ মুক্তি দিয়া রসিকলালের পানে চাহিয়া বলিলেন, "আমাদের আর মেয়ে দেখবার প্রয়োজন হবে না, একেবারে গিয়ে আশীর্বাদ করব।" দুজনে বিস্মিতভাবে চাহিতে বলিলেন, "অদ্ভুত যোগাযোগ! প্রায় শতাধিক বিবাহ আমি নিজের হাতে দিয়েছি, এমনটি চোখে পড়েনি।" বিস্মিত প্রফুল্ল দৃষ্টিতে খানিকটা মধুসূদনের মুখের পানে, খানিকটা রসিকলালের মুখের পানে চাহিয়া রহিলেন। তাহার পর রসিকলালকে উদ্দেশ করিয়া বলিলেন, "এখন আমার একটা অনুরোধ আছে আপনার কাছে।" কথাবার্তার এরকম আকস্মিক পরিবর্তনে রসিকলালের মনটাও যেন হঠাৎ চড়া সুরে বাঁধিয়া দিয়াছে। ব্যগ্র কণ্ঠে বলিলেন, "সে কি, আপনি বয়োজ্যেষ্ঠ, অনুরোধ করবেন?" ভগবতীচরণ বলিলেন, তাতে দোষ নেই, সম্বন্ধটা একবার দাঁড়িয়ে গেলে তো হুকুমই করব, যেমন মধুকে করি। মিলিয়ে দেখলাম এদের যেমন রাশিচক্র, তাতে গ্রহ সংস্থানে সামনের এই 8 তারিখের দিনটাই প্রশস্ত। বড় সুন্দর যোগাযোগ। আমার আর একটু খুঁত রাখবার ইচ্ছে নেই। আর তাই বলছিলাম, যদি বিশেষ আপত্তি না থাকে তো আপনি ছেলেকে আজই আশীর্বাদ করে যান। 2 থেকে 4টের মধ্যে একটি লগ্ন আছে ভালো। একটু থামিয়া রসিকলালের মুখের পানে চাহিয়া বলিলেন, তার মানে পরশু একদিনেই মেয়ে আশীর্বাদ, গায়ে হলুদ, বিবাহ, তাও দুপুর থেকে রাত্রি 1টার মধ্যে। এত বড় একটা কাজ একটিবার মাত্র আসিয়া একেবারে সম্পন্ন করিয়া যাইতেছেন। রসিকলালের জীবনে ইতিপূর্বে কখনো এমন ঘটে নাই। বাড়ি গিয়া যাক করিয়া বলিবার কথা। এতটা উত্তেজিত হইয়া গিয়াছেন ভিতরে ভেতরে যে বন্দোবস্তের মধ্যে কতটা অসঙ্গতি অসুবিধা আছে তা একবার ভাবিয়া দেখিতে পারিলেন না। আগ্রহ সহকারে বলিলেন, এ তো অতি উত্তম প্রস্তাব। যোগাযোগ ভালো থাকে তো একদিনই সব সেরে নিতে হবে।" ভগবতীচরণ বলিলেন, অসুবিধে হবে বেশ একটু। তবে কি জানেন, আমরা হলাম ঋষির বংশধর মশাই। কাজের মধ্যে লগ্ন আর মন্ত্রটা ঠিক থাকলেই হলো। আড়ম্বর যতটা হলো হলো, যা হয়ে উঠল না তার জন্য আফসোস কিসের? কয়েক বৎসর পূর্বেকার কথা। এক সময়ে নিতান্ত অজ্ঞাতসারেই গিরিবালার মন খেলাঘরের পুতুলের সংসার থেকে গুটাইয়া আসিল। সে কিন্তু নির্ঝঞ্ঝাটে হইতে পারিল না। দেখিল 2টি শিশু তাহার জন্য যেন অপেক্ষা করিয়াই বাহিরে দাঁড়াইয়া আছে, বাপ আর জ্যাঠামশাই। মা ছোট ভাইটির কল্যাণে মঙ্গলবার ব্রত করেন, অর্ধ উপবাস। মুখটি বাৎসল্যের বেদনায় যেন শুকাইয়া থাকে সমস্ত দিন। মনে হয় মা যেন আরো বেশি করিয়া মা হয়ে ওঠেন। গিরিবালা একদিন জ্যাঠাইমাকে একান্তে পাইয়া কোলে মুখ গুঁজিয়া আবদারে সুরে বলিল, "আমিও মঙ্গলবার করব জ্যাঠাইমা।" জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, "সে কি রে, তুই কার জন্য মঙ্গলবার করতে যাবি?" গিরিবালা আরো মাথাটা গুঁজিয়া বলিল, "জ্যাঠামশায়ের জন্য।" সবার হাসিতে অপ্রতিভ হইয়া পড়িয়া কাঁদিয়া ফেলিল। জ্যাঠামশায়ের আদরে অনেকক্ষণ পরে চুপ করিল। অনেকদিন পূর্বেকার কথা। তাহার পর কবে একসময় গিরিবালার অন্তরের মাটি কুণ্ঠিত চরণে এই 2 আধার থেকেও সরিয়া আসিল। সেবা উদ্বেগ সবই রহিল, কিন্তু সেই জিনিসটি রহিল না যাহার জন্য মঙ্গলবার করিবার আগ্রহ জাগিতে পারে। এই সময় একটি অসহায় বিড়াল শিশু কোথা হইতে আসিয়া জুটিয়া গিরিবালাকে আবার প্রায় পুতুল খেলার যুগে টানিয়া লইয়া গেল। বাবা জ্যাঠামশায়ের মতো সে স্পষ্ট মা বলিয়া ডাকিয়া সংকোচ জাগাইতে পারে না বটে, তবে নিজের দৈনিক অসহায়তায় গিরিবালার মধ্যেকার মাতৃত্বকে নানাভাবে উদ্রিক্ত করিয়া আসিতেছে। সম্প্রতি আবার সে নিজে 5-6টি শিশুর জননী। গিরিবালা পা ছড়াইয়া রাঙিকে কোলে লইয়া আদর করিতেছে। তাহার সন্তানগুলি লাঙ্গলের পতাকা উড়াইয়া চারিদিকে লাফালাফি করিয়া বেড়াইতেছে। এমন সময় রসিকলাল, "গিরি কোথায় গো?" বলিয়া উঠানে আসিয়া দাঁড়াইলেন।
কন্যার দিকে নজর পড়িতে হাসিয়া বিড়াল পরিবারকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হ্যাঁ, খেয়ে নে আদর, যত পারিস। আর কটা দিনই বা। বৌদিদি কোথায় রে গিরি? অন্নদাচরণ নিচের ঘরেই ছিলেন। ডাকিলেন, রসিক এলে, একবার এদিকে এসো। রসিকলাল গিয়া সম্মুখে দাঁড়াইতে প্রশ্ন করিলেন, তুমি কার মুখে শুনলে? রসিকলাল কিছু বুঝিতে না পারিয়া বিমূঢ়ভাবে মুখের পানে চাহিয়া রহিলেন। অন্নদাচরণ বলিলেন, ও, ওই কথাটা বললে কিনা গিরিকে? আমি ভাবলাম বুঝি শুনেছ তাহলে। ইয়ে, গিরির কথাবার্তা ঠিক করে ফেললাম, হরিপুরে পরশু দেখতে আসবে। সমস্ত ব্যাপারটি নিম্নরূপ। রসিকলাল প্রত্যুষে সাতটা যাত্রা করিলেন। বেলা প্রায় ৯টার সময় নিকুঞ্জলাল অন্নদাচরণকে ডাকিয়া পাঠাইলেন। নিজে তিনি পূর্বদিন সন্ধ্যার পর হরিপুর হইতে ফিরিয়াছেন। দৃশ্য প্রায় পূর্ববতী। বা হাতে হুঁকা লইয়া তামাক খাইতেছেন। পাশে মকদ্দমার কতকগুলি নথিপত্র জড়ো করা। আপাতত সামনে বেশ দীর্ঘ একটি কোষ্ঠীর উপর ঝুঁকিয়া তদ্গত চিত্তে কি অনুধাবন করিতেছেন। অন্নদাচরণ আসিতে একটু চোখ তুলিয়া দেখিয়া লইয়া বলিলে, বসো। আবার সেইভাবেই ঝুঁকিয়া রহিলেন। একটু পরেই সোজা হইয়া বসিয়া আত্মগতভাবেই বলিলেন, বাব্বা, রাজরাজরার কুষ্টি হলো 50 হাত। অন্নদাচরণের পানে চাহিয়া একটু হাসিয়া বলিলেন, তা দোষই বা দিই কেমন করে? কলসি দিয়ে তো আর সমুদ্র মাপা যায় না। কই দাও। ডান হাতটা বাড়াইয়া দিলেন। অন্নদাচরণ একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলেন, কি দাদা? নিকুঞ্জলাল বলিলেন, কুষ্টিটা সঙ্গে আনতে বলে পাঠালাম যে, নন্দিটা বুঝি ভুলে গেল বলতে। ওটা ওই রকম। অন্নদাচরণ আগ্রহভাবে প্রশ্ন করিলেন, পারলেন ঠিক করতে কোনখানে দাদা? নিকুঞ্জলাল গম্ভীরভাবে বলিলেন, যে কোনখানে ঠিক করলেই যদি নিকুঞ্জলালের মনতুষ্টি হতো, তো এতদিন কবে হয়ে যেত অন্নদা। কিন্তু তোমরা বিশ্বাস করো আর নাই করো, নন্দিকে চেয়ে গিরিকে বরং বেশি করে দেখেছি, কখনো কম করে দেখিনি। আর যতদিন নিজের মধ্যে সামান্য খুঁতখুঁতুনি ছিল, তোমরা বরাবর জিজ্ঞেস করে গেছি, ওহে অন্নদা, পাত্রটি এই রকম, দেখো যদি পছন্দ হয়। কিন্তু কই, এবার তো তোমায় আর জিজ্ঞেস করতেও গেলাম না। অন্নদাচরণ নিকুঞ্জলাল দ্বারা এদিকে বরাবরই উপকৃত হইয়া আসিয়াছেন। সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ, তাহাও নিকুঞ্জলালেরই হাতে। একটু লজ্জিতভাবে কয়েকটা খসামদের ভাষাতেই বলিলেন, সে কি কথা দাদা, আপনি থাকতে আমরা কে? জিজ্ঞেস করছেন সে ছোট ভাইয়ের পরামর্শ নেওয়া হিসেবে। আমি রসিককে জিজ্ঞাসা করি না, তা বলে সব পরামর্শ নিতে হবে এমন কোনো কথা আছে? নিকুঞ্জলাল হুকায় মুখ বসাইয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। বলিলেন, তুলনাটা খুব সঙ্গত হলো না। তোমার রসিকের সঙ্গে পরামর্শ করা আর তোমার সঙ্গে আমার পরামর্শই অনেক তফাৎ। তুমি হলে একজন, যাক জিজ্ঞেস করিনি, আর করতে গেলে হাতছাড়া হয়ে যেত। তোমায় একটা আভাস দিয়েছিলাম এর পূর্বে। আবার হুকায় মুখ দিয়া আর চোখে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। অন্নদাচরণ বিমূঢ়ভাবে চাহিয়া থাকিয়া একটু স্পষ্টভাবেই হাসিয়া বলিলেন, ওই দেখো, ভোলানাথ ভাই আমার ভুলে বসে আছেন। কেন, সেবারে হরিপুরের রাজার প্রসঙ্গে বললাম না, আরও একটা মতলব ঠাউরে আছি। অন্নদাচরণের হঠাৎ দারুণ অসুখে কিছু ভাবিবার শক্তি পর্যন্ত যেন নষ্ট হইয়া গেছে। নিকুঞ্জলাল বিজয়ের হাসি হাসিয়া বলিলেন, এবারে মতলব হাসিল করে এসেছি। রাজি? কে, কার সম্বন্ধে দাদা? অন্নদাচরণের প্রশ্ন করিতেও স্বরটা কাঁপিয়া গেল। নিকুঞ্জলাল অবিচলিত কণ্ঠেই বলিলেন, শোনো কথা অন্নদার, খুদ পরেশ ছাড়া আর কার সম্বন্ধে মাথা ব্যথা আমার? বছরখানেক হলো রানী মারা গেলেন। অন্নদাচরণ বাগরুদ্ধ হইয়া চাহিয়া রহিলেন। দৃষ্টিও যেন ভাবলেশহীন। নিকুঞ্জলাল ভান করিয়াই হোক আর প্রকৃতই হোক একটু আতঙ্কের সহিত প্রশ্ন করিলেন, ভুল করলাম নাকি অন্নদা? আমি তো মনে করলাম ভালো একটা। অন্নদাচরণ সেইভাবেই বলিলেন, না, ভুল মানে কথাটা কখনো ভেবে দেখিনি দাদা। পৌড়ো 40 বছরের, হয়তো আরও ঢের বেশি, বিপত্নিক, হয়তো বহু পত্নিকী, কে জানে অত ভিতরের কথা। এদিকে রাজা, হরিপুরের রাজবাড়ি। অন্নদাচরণের চিন্তাটা কোনো একটা জায়গায় স্থির হইয়া দাঁড়াইতে পারিতেছে না। অত্যন্ত আকস্মিক। কখনো যদি কল্পনার মধ্যেও আনিতেন, তো যা হোক একটা মতামত লইয়া সৎসামান্য প্রস্তুত থাকিতেন। বলিলেন, একটু ভেবে দেখি দাদা। নিকুঞ্জলাল গম্ভীরভাবে বেশ ক্ষুণ্ণ হইয়াই বলিলেন, বেশ, দেখো। কিন্তু পাকা খেলোয়াড় লোক,
এই সমস্তই তাহার পূর্ব হইতে গণনা করিয়া রাখা। বেশি এবং নিরুপদ্রবে ভাবিয়া দেখিতে অবসর দিবার পাত্র নন তিনি। অল্প একটু বিরতি দিয়াই বলিলেন, কিন্তু সেখানে যে রাজ্যে তার সমারোহ পড়ে গেছে, বড় ভুল করলাম তো। অন্নদাচরণের মনে ঝঞ্ঝা উঠিয়া মনটাকে তোলপাড় করিয়া দিতেছে। যদিও বাহিরে তাহার মাত্র এইটুকুই প্রকাশ যে দৃষ্টিটা কোনোখানেই নিবদ্ধ করিতে পারিতেছেন না। রাজ্যে সমারোহ, রাজ্যে সমারোহ, রাজ্যে, কথাটার মানে যেন এক প্রকার ধরিতে পারিতেছেন। ঝঞ্ঝার মধ্যে ক্ষণিক বিদ্যুৎ ঝলকে তাদের গিরিবালা এখনো পর্যন্ত গায়ে একখানি ভালো গহনা ওঠে নাই। যেদিন কানের ওই হালকা দুলজোড়াটি পরিল, কি খুশি! জ্যাঠামশায় যেন সর্বাঙ্গ সোনা দিয়া মুড়িয়া দিয়াছে। একখানা ভালো কাপড়ই কি দিতে পেরিয়াছেন। স্মৃতিমথিত করিয়া হঠাৎ একটি ছবি ফুটিয়া উঠিল অন্নদাচরণের মনে। এইবারেই সিংহবাহিনী পূজার সময়। নন্দিতে আর গিরিবালাতে একসঙ্গে সিংহবাহিনী তলা থেকে ফিরিতেছে দুই সখী, কত অন্তরঙ্গ, কিন্তু কত তফাৎ সাজসজ্জায়। গিরিবালা নন্দির কাপড়ের আঁচলটা তুলিয়া ধরিয়া কি বলিতে বলিতে আসিতেছে। দূর থেকে স্পষ্ট দেখা যায় না, তবু যেন মনে হয় মুখে একটু লজ্জা, একটু মেয়ে মানুষের লোভ। দুপুরবেলা মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, নন্দির কাপড়টার দাম 17 টাকা। বাব্বা, 17 টাকা দাম! খানিকক্ষণ পরে হাত বুলাইতে বুলাইতে বলিল, জামাটা কিন্তু 4 টাকাতেই হয়েছে। জ্যাঠামশাই, ঘুমোলে? অন্নদাচরণ আর বলিতে পারিলেন না, জাগিয়া আছেন। নিকুঞ্জলালের হুকার একটান আওয়াজ হইতেছে, মাঝে মাঝে এক একটা টান দীর্ঘতর। সময় যেন আপন মনে নির্বিকারভাবে বহিয়া চলিয়াছে। কে নিজের কাজ গুছাইতে পারিল, কে পারিল না, এতটুকু ভূক্ষেপ নাই। অন্নদাচরণে চিন্তাটা একটু যেন দানা বাঁধিতেছে। তবে ওই দিক ঘেঁষিয়া কবে গিরি বঞ্চিত হইয়াছে, অভাবের সংসারে কবে মেয়ের মুখের পানে চাহিয়া তাহার ব্যর্থ দীর্ঘশ্বাস পড়িয়াছে, এই সব ওরই সূত্র ধরিয়া একটা বিশেষ দিকে চলিল। দ্বিতীয় পক্ষের কথাটা তো তিনি এর পূর্বে ভাবিয়া দেখিয়াছেন। হ্যাঁ, এবারে মনে পড়িতেছে, ভাবিয়া দেখিয়াছেন ও সম্ভাবনার কথাটা। মনে পড়িতেছে ভাবিয়া এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে স্ত্রী সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করিয়া আর একটিকে হারাইয়া দ্বিতীয় পক্ষের পাত্ররা একটু বিবেচনা প্রবণ, একটু মমতা প্রবণ হয়। কন্যা একেবারে গৃহিণী হইয়া প্রবেশ করে বলিয়া, বিশেষ করিয়া যদি এক আধটা সন্তান থাকে, তো একেবারেই জননী হইয়া প্রবেশ করিয়া বলিয়া সোজাসুজি খানিকটা প্রতিপত্তি, খানিকটা মর্যাদার মধ্যে গিয়া দাঁড়ায়। মন্দ কি? তারপর এই রাজত্ব, পুরোদস্তুর রাজত্ব নাই হোক, একটা জমিদারি তো বটেই। নিকুঞ্জলাল হুঁকা হইতে মুখ সরাইয়া বললেন, পরেশ আমার সঙ্গে একজন গোমস্তা পাঠিয়ে দিয়েছে, কুষ্টি ঠিকুজি মিলিয়ে কি ফলাফল হলো বলে পাঠাবার জন্য। অবশ্য মেলানো আমার বহু পূর্বে হয়ে গেছে, নইলে এগুলো দম না। গিরিবালার কুষ্টি আমার মুখস্থ, আর দেখো ভেবে নয় শুধু এটা ফেরত দিয়ে দিই। হুকার শব্দ আবার আরম্ভ হইল। স্বপ্নশ্রুত কথার মতো নিকুঞ্জলালের কথাগুলো কানে কি একটা মোহ বিস্তার করিতেছে। গোমস্তা, জমিদারের সঙ্গে আর কোনো নাম বোধ হয় এত অঙ্গাঙ্গিভাবে জড়ানো নয়। অর্থে প্রতিপত্তিতে জমজমে একটা গোটা জমিদারি সব যেন সামনে দাঁড় করাইয়া দেওয়া। অন্নদাচরণ অনুভব করিতেছেন, লোকটাকে একবার দেখিবার ইচ্ছা মনে বলবতী হইয়া উঠিতেছে। তিনি মাত্র একবার হ্যাঁ বলিলেই যে গোমস্তা গিরিবালার সামনে মাথা নত করিয়া দাঁড়ায়। অন্নদাচরণের মনের স্বর শান্ত হইয়া আসিতেছে। নিকুঞ্জলালের হুকার টান নিশ্চিন্ত আর মন্থর হইয়া আসিয়াছে। মাছ ক্লান্ত হইয়া আসিলে ছিপের ঘূর্ণির পাকটা যেমন শ্লথ, নিশ্চিন্ত আর মন্থর হইয়া আসে, তবু পাকা খেলোয়াড়। ডাঙায় না ভিড়াইয়া একেবারে নিশ্চিন্ত হইবার লোক নয়। বলিলেন, না, অমত হয় তাও বলে দাও। মনসাতলার রাজবাড়ি একটি মেয়ে নিয়ে এখন কথা চলছে। চুলটা একটু কটা বলে মনে খুঁত ধরিয়ে আটকে রেখেছি, আর সেইটেই ঠিক করুক। গোমস্তা চলে যাক এখুনি। না মনে একটা খুঁতখুঁতানি রেখে তোমায় আমি মত দিতে বলবো না। আমি একটু খাটো হলাম পরেশের কাছে, বেশ একটু, তা। অন্নদাচরণ এতক্ষণে কথা কহিলেন, বলিলেন, একবার বাড়িতে বলে দেখি দাদা, মানে। নিকুঞ্জলালের মুখ থেকে হুকাটা বেশ খানিকটা সরাইয়া লইলেন, স্বরটা বেশ রুক্ষ করিয়াই বলিলেন, এবার আমাকে রাগতে হলো অন্নদা। আর তুমি আমায় দাঁড়িয়ে অপমান করাতে বসেছ, করাও। লোকের উপকার করবার প্রবৃত্তিটা আমার এখানেই শেষ হোক,
কিন্তু এর মধ্যে মেয়ে ছেলে ডেকে এনে আমার অপমানটা বাড়িও না। আমি জানি তোমার ভাইঝি, তোমার জোর আছে। তুমি হ্যাঁ না যা বলবে সেইটাই শেষ কথা। আর সেই ভরসাতেই আমি এ বোঝা ঘাড়ে করেছিলাম। তোমার নিজের মতি স্থির না থাকে স্পষ্ট বলে দাও, বুঝবো। অন্নদাচরণ মিনতির কণ্ঠে বলিলেন, দাদা আপনি রাগ করলেন। আমার সত্যি মতি স্থির নেই। আমায় জিজ্ঞেস করাই আপনার ভুল হয়েছিল। আপনি নিজের মতোই কাজ করুন। অন্নদাচরণ এবার চুপ করিলেন। নন্দী আদেশ অনুযায়ী আবার এক ছিলিম তামাক দিয়া গেল। নিকুঞ্জলাল কখনো দ্রুত কখনো মৃদু লয়ে টানিয়া যাইতে লাগিলেন। অন্নদাচরণ নিঃশব্দে বসিয়া রহিলেন। এত পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছেন যে পাছে স্ত্রীর পরামর্শ লইতেছেন বলিয়া নিকুঞ্জলালের সন্দেহ হয়। নিজে না গিয়া নন্দিকে কুষ্টিটা আনিতে পাঠাইয়া দিলেন। নন্দী চলিয়া গেলে নিকুঞ্জলাল একবার উঠে বাড়ির ভিতর গেলেন। মুখটা একটু ভার ভার রহিয়াছে। ভেতর থেকে যখন ফিরিলেন হাতে একটা ছোট বান্ডিল, ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, গোড়াতেই মনটা খিঁচড়ে দিলে ভাই। সব কথা আনন্দ করে বলবারই অবসর পেলাম না। আর তোমাদের জন্যই করে মরি। আমার আর কি স্বার্থ বলো। এই ধরো, 100 টাকার করে 5খানা নোট আছে। হাত গুটিও না ধরো। এর মধ্যে এতটুকু অপমানের কিছু নেই। আমি তোমায় জানি না যে অপমানের টাকা হাতে তুলে দেব। আর তোমার সে টাকায় অপমান, সে টাকার কি আমারই মান বাড়বে? 2,500 টাকা দিতে চেয়েছিল, স্পষ্ট বললাম। আর তুমি তাকে চেনো না পরেশ, তোমার একটি পয়সা এসে হাত দেবে না। আর সে হলদে রঙে কাপড় চুবিয়ে শাখা দিয়ে মেয়েকে বিদায় করবে। এর অতিরিক্ত তার ক্ষমতাও নেই, সে করবেও না। বড় খাড়া লোক। তখন হার মেনে বললে, বেশ একটা রফা করুন, লোক খাওয়ান, এইসবে তার সাধ্যমতো তিনি খরচ করবেন। কিন্তু আমার একটা মর্যাদা আছে তো, বরযাত্রী সেই রকমই নিয়ে যেতে হবে। আমার মর্যাদা রক্ষার জন্য গ্রামেও তাকে সেইভাবে নেমন্তন্ন করতে হবে। তা ভিন্ন আশীর্বাদের একটা বড় হাঙ্গাম আছে। এই সবের জন্য অতিরিক্ত খরচটা সেটা তিনি ঘাড়ে করতে যাবেন কেন? অনেক তর্ক, পাকা লোক। একেবারে পরাস্ত করতে পারি কখনো? শেষে অনেক বুঝি সুঝি এই কটা টাকা এনে ঠেকাতে পারলাম। নাও, সে তো ভুলও বলেনি। সত্যি তার মর্যাদাটুকু রক্ষা হওয়াই চাই। আর তার জন্য তুমি বা দণ্ড সইবে কেন? নন্দী ফিরিয়া আসিল, বলিল, আসল কুষ্টিটা পাওয়া যাচ্ছে না। বড় কাকি বলিলেন বোধহয় সিমুরে পড়ে আছে। এই একটা ছিল, দিলেন। রাশিচক্রটার নকল। নিকুঞ্জলাল হাতে লইয়া বলিলেন, দেখি, এইটাতেই এখন কাজ চলবে। তুমি ওটা আনিয়ে রেখো সিমুর থেকে। আর ও কিছু দেখতে হবে না। গিরির কুষ্টি ঠিকুজি আমার কণ্ঠস্থ। আমি গণনা ঠিক করে তবে কথা পেরেছি। তবুও আপাতত এই দুটোই পাঠিয়ে দিই। যেখান থেকে পারুক সন্দেহ মিটিয়ে নিক। কয়েকবার হুঁকা টানিয়া যেন হঠাৎ মনে পড়িয়া গিয়াছে, এইভাবে বলিলেন, হ্যাঁ ঠিক কথা, পরশু আশীর্বাদ করতে আসছে সব। এটা আমি নিজেই জোর করে করালাম। একটা পাকা কথা তো হয়ে থাক। রাজা রাজরার মন, বিশ্বাস কি? দাদার মুখে সংবাদটা শুনিয়া রসিকলাল শূন্য দৃষ্টিতে তাহার পানে চাহিয়া রহিলেন। একটু পরে প্রশ্ন করিলেন, পরশু আশীর্বাদ করতে আসবে? পরশুই? অন্নদাচরণ কিছু বিস্মিত হইলেন না। আর সব প্রয়োজনীয় প্রশ্ন ছাড়িয়া আশীর্বাদের সময়ের কথাটায় যে বড় হইবে ভাইয়ের কাছে, ইহাতে একটু হাসি পাইলেও আশ্চর্য হইবার কিছুই নাই। বলিলেন, বসো রসিক ওইখানটায়। বুঝেছি, আশীর্বাদটা একটু তাড়াহুড়োর মধ্যে হচ্ছে। কিন্তু যাতে সেটা সামলে যায় তার ব্যবস্থা হয়েছে। সব ভেবে টেবে দেখলাম রসিক। সামান্য একটু দোষ বরে আর একটু বয়স হয়েছে বলে এমন সুবিধেটা পায়ে ঠেলা যুক্তিযুক্ত নয়। একটি বছর সাতেকের ছেলে আর একটি বছর তিনেকের মেয়ে, প্রথম পক্ষের এই আছে। কি আর এমন বলো? মেলা নয়, তবে এক আধটা ছেলেপিলে থাকাই ভালো বলে যেন আমার মনে হলো। একেবারে মা হয়ে ঢুকলে কদর বাড়ে খানিকটা। বয়স তা হয়েছে, তবে যতটা বয়স তার চেয়ে একটু বেশি বড়ই দেখায়। ভেবে দেখলাম নিকুঞ্জ দাদা যা বললে সেটা নিতান্ত অগ্রাহ্যের কথা নয়। ভোগে আছে, শরীরের বাড়বাড়ন্ত আছে, বয়সের তুলনায় একটু বড় দেখতে হবেই। আর নিকুঞ্জ দাদা নিজেকে দেখিয়েই বললে, দেখো না, নিত্যি পেটের অসুখ, তার উপর আবার সেই পেটের চিন্তাতেই দুনিয়া ঘুরে বেড়ানো। চিকিৎসা নেই, শরীরের একটু তোয়াজ নেই। 44 বছরের মানুষটা 24 বছরের ছোকরা হয়ে রয়েছি। তা দেখলাম নিচে বলেননি নিকুঞ্জ দাদা, আমরা কি পাই বাড়তে যে বড় দেখাবে। তারপর দেখো বাড়িটা একেবারে ছিমছাম। একটি বুড়ো বোন আছে, তিতে তিতে ঘুরে বেড়ায়।
রসিকলালের মনে হইতেছে বহুদূর হইতে যেন একটু গুনগুনানি ভাসিয়া আসিতেছে। মাঝে মধ্যে এক পক্ষের এক একটা কথা হইয়া উঠিতেছে স্পষ্ট। সামান্য একটু দোষ পক্ষের, বয়স তা হয়েছে, পেটের চিন্তাতে, বুড়ো বোন, এলোমেলো, কোনো একটা মানে ধরা যায় না, মানে ধরিবার উৎসাহ নাই মনের যেন। অন্নদাচরণ বলিয়া যাইতেছেন, তবু মন খুঁতখুঁত যে একটু না করে এমন নয়। কিন্তু সেই সঙ্গে আবার অন্য দিকটাও দেখতে হবে তো। অবশ্য ওই যে রাজা রাজা হাঁক পড়ে গেছে ওটা কিছু নয়। ও কথাটা তোমার কাছে এ যাবৎ ভাঙিনি, আজ ভাঙছি। রাজা, নিজের জমিদারিতে সবাই রাজা, সেই হিসেবে আমিও ওই কথাটাই ধরেছিলাম। আর দেখছি একটা লোক অযাচিতভাবে অনুগ্রহ করে যাচ্ছে, তাকে ছোট করতে যায় কেন? তার আগে যাই করুক, এখন নিজের জেনেই এতটা করেছে, নিকুঞ্জ দাদাকেই বা খেলো করবার কি দরকার? রক্তের সম্বন্ধ না হোক, পুরুষানুক্রমে একটা সখ্য তো রয়েছে ওদের সঙ্গে। উনি যদি গেয়ে বেড়ান উনি রাজগুরু, তো পারতপক্ষে যোগান দেওয়াও কি দরকার আমাদের নয় কি? বিষয়ী লোককে আবার সব দিক বজায় রেখে চলতে হবে তো। কিন্তু ভেতরকার কথা তা নয়। এবার গিয়ে আমি কত কত খবর নিয়ে এলাম তো। ভাগাভাগি হয়ে এখন পরেশের ভাগে ১,০১৫ দাঁড়ায়। লাটের দেন, খরচ খরচা বাদ দিয়ে ৭-৮ হাজার টাকা বাঁচে বছরে। এই, কিন্তু এও কি সোজা হলো? বংশটা বনেদি। একসময় বোধহয় কেউ ছিল রাজা, তাই সব শরিকেই রাজা। একটা উত্তর পাইবার জন্য থামিলেন। না পাইয়া জিজ্ঞাসা করিলেন, কি বলো তুমি? রসিকলাল শূন্যদৃষ্টিতে উত্তর করিলেন, অ্যাঁ? অন্নদাচরণ ভাইয়ের মুখের পানে একবার দৃষ্টিপাত করিয়া বলিলেন, বলছিলাম যতটা খবর পেলাম, খরচ খরচা বাদ দিয়ে বছরে নিট ১,০০০ ৭-৮ বাঁচে। সেও তো কম হলো না। রসিকলাল বলিলেন, না, কম কি করে? বলছিলাম আশীর্বাদরা কিছুদিন পিছিয়ে দিলে হতো না? অন্নদাচরণ বুঝিলেন, এতদূর তাতিয়া পুড়িয়া আসার সঙ্গে সঙ্গে ভাইয়ের কাছে এত বড় গুরুতর কথাটা পাড়া ঠিক হয় নাই। একে চঞ্চল মনে, হাতে যা টাকা রহিয়াছে তাহাতে একটা পাকা দেখা মেটানোর পক্ষে ২টা ঘণ্টাই যথেষ্ট। কিন্তু সে কথা আর তুলিলেন না। বলিলেন, সে তোমায় ভাবতে হবে না। তবে কালকের দিনটা তো আর বেরিয়ে কাজ নেই, দরকারও আছে, পরামর্শও আছে। এখন তুমি হাত পা ধুয়ে একটু ঠান্ডা হও গে। হলো যা করতে গিয়েছিলে? হ্যাঁ, হয়েছে। শুষ্ক কণ্ঠে কোনো রকমে জবাবটা দিয়া রসিকলাল চলিয়া গেলেন। ভয়ে তাহার হাত পা কাঁপিতেছে। সন্ধ্যা হইয়া গেছে। বিড়াল ছাড়িয়া গিরিবালা বিছানা গোছাইতে আরম্ভ করিয়াছে। রসিকলাল ঘরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, বৌদি কোথায় রে গিরি? ও কোথায়? হরিচরণ একটা পড়ার বই লইতে ভিতরে আসিয়াছিল। বলিল, তারা দুজনেই নিকুঞ্জ জ্যাঠার বাড়ি গেছেন বাবা। ডেকে আনবো? ডেকে আনবি? আচ্ছা, যা। শিগগির এক চিলিম তামাক সেজে আন তো মা গিরি। বিছানা চাদরটা ফেলিয়া ২টা হাত পিছনে দিয়া বিছানার উপরে বসিয়া পড়িলেন। গিরিবালা একটু আর চোখে বিস্মিতভাবে চাহিল। তাহার পর কলিকা লইয়া তামাক সাজিতে যাইবে। রসিকলাল হঠাৎ বলিয়া উঠিলেন, কি করি এখন বল দেখিন গিরি? সঙ্গে সঙ্গেই উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, থাক তামাক, এক্ষুনি আসছি আমি। বৌদিকে তোর কিছু বলে কাজ নেই। দাদা আওয়াজটা যাহাতে টের না পান এইভাবে নিঃশব্দে বাহির হইয়া গেলেন। পণ্ডিত মশায়ের কাছে যাইতেছেন, তাহার কথা যে এতক্ষণ কেন মনে পড়ে নাই। কবিতার মিল নির্ণয় থেকে সংসারের খুঁটিনাটি পর্যন্ত সমস্যার সমাধান পণ্ডিত মশায়ের কাছে। আর তিনি না বলিয়াছিলেন যে সংকট আসিবে, দময়ন্তীর বিবাহেও আসিয়াছিল, কিন্তু কাটিয়া যাইবে। সত্যই তো বিবাহ যেথায় পাকা হইবার কথা হইয়া গেছে, ওদিক দিয়া আর ভয় কি? এখন এই সময়টুকু কাটাইয়া উঠিতে পারিলেই হয়। পণ্ডিতমশাই আছেন, মনটা অনেক শান্ত হইল। পথে মনে পড়িয়া গেল পণ্ডিতমশায়ের তো আজই 10টার গাড়িতে কৃষ্ণনগরে যাইবার কথা ছিল, তবু অগ্রসর হইলেন। যদি কোনো কারণে আটকাইয়া গিয়া থাকেন, নিতান্ত যদি কোনো কারণে, আসিবার সময় ঘুরিয়া শ্রীনিবাসের দোকান হইতে আসিলেন, নহিলে তো দেখাই করিয়া আসিতেন পণ্ডিতমশায়ের সঙ্গে। পণ্ডিতমশায়ের স্ত্রীর সহিত দেখা হইল। কণ্ঠস্বরকে সংযত করিবার চেষ্টা করিয়া প্রশ্ন করিলেন, আজ সকালের গাড়িতে চলে গেছেন পণ্ডিতমশাই? মা, কই আর যেতে পারলেন বাবা? বিষে যত আশা একটি মুহূর্তের মধ্যে যেন আসিয়া জড়ো হইয়াছে। প্রশ্ন করিতে সাহস হইতেছে না।
পণ্ডিত মশায়ের স্ত্রী একটু বিরতি দিয়াই অনুযোগের কণ্ঠে টানিয়া টানিয়া বলিতে লাগিলেন, সকালে গাড়িতে কই আর যেতে পারলেন? একজন শিশিয়ে এসে পড়ল, এই বিকেলের একটু আগে বেরোলেন। সমস্ত রাত যার পরনেই নিগ্রহ, নইলে নাকি সময়ে পৌঁছুন। ও কি, তোমার শরীরটা খারাপ নাকি রসিক? রসিকলাল অবসন্নভাবে শানের একটা বেঞ্চে বসিয়া পড়িয়াছেন। বলিলেন, না মা, অনেকটা হেঁটে এলাম কি না, এক গ্লাস জল দিন তো। একটু মিষ্টি সংগ্রহ করিয়া জল আনিতে একটু বিলম্ব হইল। পণ্ডিতমশায়ের স্ত্রী আসিয়া দেখিলেন রসিকলাল চলিয়া গিয়াছে। রসিকলালের নিকুঞ্জ দাদার কথা মনে পড়িয়া গেছে। এমনই লোকটাকে এড়াইয়া চলেন। বিশেষ যে কোনো কারণ আছে তা নয়, শুধু খুব বুদ্ধিমান লোকদের সঙ্গ কেমন অস্বস্তিকর বলিয়া বোধ হয়। দেখা হইলে নিকুঞ্জলাল ভালো উপদেশই দেন, সেই জন্য আরও ভয় হয়। কিন্তু মনে পড়িল এই সমস্যায় আপাতত নিকুঞ্জলালই একমাত্র লোক যে বাঁচাইতে পারে। অবশ্য বাঁচানো মানে আশীর্বাদটা পিছাইয়া দেয়া, আর আশীর্বাদরা কাল একজন লোক পাঠাইয়া পিছাইয়া দিলেই তো বিপদটা কাটিয়া যায়। কেননা পরশু সাঁতরা থেকে ওরা আসিলেই রসিকলাল সামনে থাকিতে পারুন বা নাই পারুন, ওখানকার আশীর্বাদের কথা, আরও সব কথা আপনি প্রকাশ হইয়া পড়িবে। অবশ্য যে কোনো অবস্থাতেই প্রকাশ হইয়া পড়িবে। তবে হরিপুরের লোকেরা আসিয়া পড়িলে যে দৃশ্যটা দাঁড়াইবে তাহা কল্পনা করিতেও রসিকলালের হৃৎকম্প উপস্থিত হয়। নিকুঞ্জলাল স্থায়ী পেটের দুর্বলতার জন্য সকাল সকাল আহার করিয়া সহন করেন। বিলম্ব হইয়া যাইতে পারে বলিয়া রসিকলাল আর অপেক্ষা করিলেন না। নিকুঞ্জলাল বাহিরেই ছিলেন এবং একলাই ছিলেন। খুব আদর করিয়া বসাইলেন, বাছা বাছা উপদেশ দিলেন। সংসারটা কি, এখানে কবিতারই বা কি মূল্য, টাকারই বা কি মূল্য, এইবার একটু সুবিধা ভগবান করিয়া দিলেন। নিকুঞ্জলাল তো নিমিত্তি মাত্র, একটা বড় সহায় হইল। এইবার নিজের কাজ গুছাইয়া লওয়া। একটা ভাইজি তো বিবাহের উপযোগী হইয়া উঠিল। মামার বাড়ি থাকে বলিয়া মামারা তো সব ভার উঠাইয়া লইবে না। তা ভিন্ন আবার কন্যা হইবে, তাহাদেরও বিবাহ দিতে হইবে। ভগবান তো রোজই সুবিধা করিয়া দিতেছেন না, পুরুষাকারও চাই। ভগবান গীতায় কত জায়গায় সে কথা কত ভাবে বলিয়া গিয়াছেন। রসিকলাল মাথা নিচু করিয়া সব শুনিয়া গেলেন। শেষকালে প্রশ্ন করিলেন, বলছিলাম আশীর্বাদটা কিছুদিন পেছিয়ে দেওয়া যায় না? খোকা নিকুঞ্জলালের হাতে ছিল, খুব দ্রুত বোল তুলিতে লাগিল। ওরই মধ্যে কয়েকবার আর চোখে রসিকলালের পানে চাহিয়া লইলেন। তাহার পর কহিলেন, হয়, তবে তোমার দাদার পরামর্শে পরশুই ঠিক করেছি। অবশ্য তুমি হচ্ছ মেয়ের বাপ, এখানে তোমার মতের সামনে দাদার মত কিছু না। তা বলো তো না হয়। রসিকলাল বলিলেন, না তাহলে থাক, দাদা যখন বলেছেন। চলিয়া গেলে নিকুঞ্জলাল দুয়ারের পানে মুখটা ঘুরাইয়া মৃদু হাস্যের সহিত বলিলেন, সাদগের কাছে মামদোবাজি, এক্ষুনি হাঁড়ি আলাদা করিয়ে দিতে পারি, জানেন না। রসিকলাল বাগান পড়াইয়া রাস্তায় আসিয়া দাঁড়াইলেন। মনের অবস্থা একেবারে উদ্ভ্রান্তের মতো দাঁড়াইয়াছে। বেশ রাত হইয়া গেছে, কিন্তু বাড়ি ঢুকিতে সাহস হইতেছে না। যেভাবে বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছেন, গেলেই একটা জবাবদিহির মধ্যে পড়িয়া যাইতে হইবে। অথচ মনটা পরশুকার ব্যাপারটা লইয়া এমন ব্যাপৃত হইয়াছে যে একটা জবাবদিহি গড়া হইয়া উঠিতেছে না। কেমন যেন একটা জিদও ধরিয়া গিয়াছে, একটা উপায় না করিয়া ফিরিবেন না, নহিলে পরশু যে সর্বনাশ। একবার একটা কথা মনে পড়িয়া মনটা যেন উল্লসিত হইয়া উঠিল। একটা চিঠি পাঠাইয়া দিলে কেমন হয়? নিকুঞ্জ দাদা লিখিতেছেন, চেখা চেনা, না হয় বড় ব্যস্ত, অন্যকে দিয়া লিখাইতেছেন। হঠাৎ কোনো কারণে আশীর্বাদটা কয়েকদিন বন্ধ রাখিতে হইল, পরে তারিখ জানাইতেছি। চিঠির যে টেলিগ্রাম, সেই ভালো, সঙ্গে সঙ্গে পৌঁছবে। আর হাতের লেখার হাঙ্গামা নাই। ঠিক একটা টেলিগ্রাম, আশীর্বাদ স্থগিত রইল, পত্রে সব জানাইতেছি। পরশু তো এই করিয়া কাটুক। সঙ্গে সঙ্গে মনটা অবসন্ন হইয়া পড়িল। না, চলিবে না ওসব, কোনো মতেই চলিবে না। নিকুঞ্জ দাদার কাজ, এই সামান্য সম্ভাবনার কথা আর আন্দাজ করে নাই সে? চলিবে না, চলিবে না। শুধু ধরা পড়িয়া একটা কেলেঙ্কারি ভাঙচি। না, নিকুঞ্জ দাদা জানে রসিক এসবই করবে। আটঘাট বাঁধা আছে। যেদিকে দৃষ্টি যায় নিকুঞ্জ দাদা দাঁড়াইয়া, হুঁকা হাতে, মুখে ক্রূর হাসি। পদে পদে ঠোক্কর খাইয়া রসিকলাল যেন ক্রমেই দিশাহারা হইয়া উঠিতেছেন। নিশীথে পাওয়ার মতো পথ ঘুরিতে ঘুরিতে একসময় হঠাৎ হারানের কথা মনে পড়িয়া গেল।
রাত্রি ১২টার কম নয়। সমস্ত গ্রাম নিষুপ্ত। রসিকলাল হারানের বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন। সমস্ত দিনের মেহনতে উদ্বেগে শরীর একেবারে অবসন্ন। দুইবার ডাকিতে গিয়া কথা বাহির হইল না। গলা একেবারে শুকাইয়া কাঠ হইয়া গেছে। তৃতীয়বারে যখন শব্দটা বাহির হইল, তখন নিজেই যেন চমকিয়া উঠিলেন। হারানের ছেলে আর মা বাহির হইয়া আসিল। এত আশ্চর্য তাহারা জীবনে কখনো হয় নাই। প্রয়োজন শুনিয়া উত্তর করিল, হারানে তো তাহাদের বাড়িই গেছে। সাতু আর নিকুঞ্জলালের ঝি আসিয়া ডাকিয়া লইয়া গেছে। রসিকলাল বলিলেন, ও তাহলে গেছে। আমি ডেকে পাঠিয়েছিলাম, আর ডেকে অন্য জায়গায় চলে গেছিলাম। এ উপস্থিত বুদ্ধিটুকু যে কোথা থেকে জোগাইল নিজেই বিস্মিত হইয়া গেলেন। চিন্তা করিবার ক্ষমতা তখন আর একেবারেই নাই। বোধহয় খুব চরমে আসিলে বুদ্ধির এইরকম একটা ঝলক খেলিয়া যায়। বেশ, তোরা শুগে যা বলিয়া ফিরিয়া একটু অগ্রসর হইয়াছেন। হারানের সঙ্গে দেখা। হারান যেন ভূত দেখিয়াছে। তীক্ষ্ণ দৃষ্টিতে একটু চাহিয়া রহিল। তাহার পর কথা কহিল, "এ ছোট বাবা ঠাকুর, আমি সমস্ত গা ঘুরে বেড়েছি, কোথায় ছেলে? বাড়িতে যে ভেবে সারা হচ্ছে সবাই।" রসিকলালের ভাবটা ঠিক উল্টা। হারানকে দেখিয়াই অর্ধেক ভাবনা যেন চলিয়া গেছে। অনেকটা শান্ত কণ্ঠে বলিলেন, সে হচ্ছে, আগে তোর সদর ঘর দরজাটা খোল দেখি। এক গ্লাস জল আর একটু তামাকের ব্যবস্থা কর। তোর মা ছেলে সব জেগে আছে, যেন টের না পায়। ঘরটা বেশ খানিকটা তফাতে। হারান খুলিয়া দিয়া কুলুঙ্গিতে একটা টেমি জ্বালিয়া দিল। ক্ষীণ আলোয় ঘরটা উদ্ভাসিত হইয়া উঠিতেই রসিকলাল একটু স্মিত হাস্যের সহিত চারিদিক দৃষ্টি ফিরাইয়া লহিলেন। বলিলেন, আর ঠিক সেই রকমই আছে দেখছি। হারান বলিল, এদানি পূর্ব দিকে একটা জানালা ফোটালাম, আর সব সেই রকমই আছে। আর দাঁড়াও বাবা ঠাকুর, তোমার সেই মোড়াটা বের করে দিই। চৌকির নিচে হইতে একটা মোড়া বাহির করিয়া ঝাড়িয়া ঝুড়িয়া সামনে পাতিয়া দিল। বলিল, তোমার সেই মোড়াটা বাবা ঠাকুর, শুধু জল খাবে?" রসিকলাল মোড়াটার উপর ধীরে ধীরে হাত বুলাইতেছিলেন। বলিলেন, কি আছে? আজ কতদিন পরে এলাম বল দেখিনি ঘরে। হারান বলিল, তা হলো বই কি, সে কলকাতায় ডাক্তারি পড়তে যাওয়ার আগে এসতে, তারপরে এই। তা আছে, আজ রামী শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব এয়েছিল, কিন্তু সেসব মার ঘরে জানাজানি হয়ে যাবে। আমার ঘরে বোধহয় মুকুন্দ মোয়া আছে। রামীর ছেলেটা রেতবিরেতে বায়না ধরে কিনা, ওর দিদিমা জুগিয়ে রাখে। তাই আন, গোল করিসনি কিন্তু। বহুদিন পূর্বে সেই স্কুল জীবন, আর স্কুল ছাড়া নিরুদ্বেগ জীবনের একটা অতীত এই নিশুতি রাতে কেমন করিয়া আসিয়া গিয়াছে। একেবারে হারানের মাকে লুকাইয়া খাবার সংগ্রহ করা পর্যন্ত। হারান তখন ছিল নিত্যসঙ্গী, প্রণয় সুহিত। বনবাদার সুদূর পল্লী ঘুরিয়া আসিয়া এই ঘরটা ছিল আশ্রয়। কত কথা মনে পড়ে, এমন সব কথা যা আজিকার দিনের সমস্ত ঘটনা, এই নিদারুণ উদ্দেশ্য লইয়া মধ্যরাতের অভিযান, সব যেন হালকা করিয়া দিয়াছে। হারান তাহার অশ্বপাল। কিন্তু আজ দারুণ সমস্যায় পড়িয়া তিনি সেই নিত্যসঙ্গী সুরহিত হারানের কাছে আসিয়াছেন। কেমন একটা ভরসা হইয়া গিয়াছে তাহাকে দেখিয়া পর্যন্ত। মনে হইতেছে একটা বিহিত হইবেই। অদ্ভুত ধরনের একটা নিশ্চিন্ত ভাব আসিয়া গেছে মনে। গোটাচারেক মোয়া খাইয়া বড় পেঁপে ঘটি থেকে ঢকঢক করিয়া এক ঘটি জল খাইলেন। হোকাটা হাতে লইয়া বলিলেন, নে, এবার বস এইখানটায়। আর চেঁচাতে পারবো না তো। বড় যে পরামানিকের মাথা বলে গুমর করিস কোথায় কথায়, একটা হদিশ বাদলা দেখিন, কেমন পারিস। সাদরা থেকে লইয়া হরিপুর পর্যন্ত সমস্ত ব্যাপার এক একটি করিয়া বলিয়া গেলেন হারানের কাছে, মায়ের নিজের আশা আশঙ্কা টিকা টিপ্পণী সমেত। হারানের মনে একটা অন্তঃশীলা বহিতেছিল। বাবা ঠাকুর এতদিন পরে তাহার বাড়িতে আসিয়াছে, একটু পায়ের ধুলা লইবার প্রবল ইচ্ছা হইতেছিল, নিশ্চয় উচিত লওয়া। কিন্তু আড়ম্বর করিয়া কিছু করার স্বভাব নয় বলিয়া কেমন একটা লজ্জা করিতেছিল। সবটা শুনিয়া একটা অছিলা পাইয়া পায়ে মাথা ঠেকাইয়া ধুলি লইয়া বলিল, পায়ের ধুলো দেও বাবা ঠাকুর। গিরি দিদিমণির তাহলে অন্য জায়গায় ঠিক করে এলে। আর সমস্ত দিনটা যে কিভাবে কেটেছে তা। রসিকলাল একটু রুক্ষভাবে বলিলেন, এই দেখ, তু বেটা তোই দোষ। আগে পরশুর দিনটা সামলাতে পারবি কিনা তাই বল। দেখছিস কি একটা বেতর সমস্যা মাথায় করে। হারানো বেশ মৃদুভাবে জবাব দিল না, বলিল,
স্বামীসি স্বামীসি তোমার একটা বাই, আর তা হক কথা বলবো। এগুনো যখন ছেঁড়া নিকাতে চিলের সঙ্গে ঢিল মিলবে কি কিল মিলবে ভেবে ভেবে সারাদিন এপাড়া ওপাড়া ছুটোছুটি করে বেড়াতে, তারা আসলে তবে তো সমস্যি। নাও, আর বামুনকে বাড়িতে ওঠ বলতে নেই, তবে বাড়িতে তেনারা সবাই যে কি করে কাটাচ্ছে। সমস্যার কি সমাধান অবশ্য বলিল না, তবে অন্যান্য গল্প করিতে করিতে মনিবকে বাড়ি পর্যন্ত আগাইয়া দিয়া গেল। কাজের বাড়ি মাত্র পাকা দেখা হইলেও অন্নদাচরণ বেশ ভালোভাবেই নিমন্ত্রণ করা স্থির করিয়াছেন, যাহাতে পয়সা বাঁচানো লইয়া নতুন কুটুমের কাছে একটা বদনাম না ওঠে। কিন্তু সমস্ত উৎসব চাঞ্চল্যের মধ্যেও বাড়িটা যেন থমথমে হইয়া আছে। স্বামী কর্মঠ হইয়াও একরূপ অকর্মণ্য। বরদা সুন্দরীকে সাধ্যমতো মনের ভাব গোপন করিয়া চলিতে হয়। মুখে বেশ একটা হাসি ধরিয়া রাখিয়াছেন, প্রকৃতও হইতে পারে। গিরিবালার এতটা সুখ এ তো কল্পনাতীতই তাহার পক্ষে। যদি কৃত্রিমই হয় হাসিটা, তো এমন ভাবে ফুটাইয়া রাখিয়াছেন যে তাহার অন্তরালে যে কি আছে বোঝা অসম্ভব। অশ্রু লইয়াও একবার ধরা পড়িয়াছেন। দামিনী সর্বে সর্বা হইয়া ঘুরিয়া বেড়াইতেছেন, তাহার দাদারই কীর্তি তো। একবার কাজেই হোক অকাজেই হোক খোঁজ লইতে গিয়া দেখিলেন ভাড়ার ঘরের একটি কোণে একটা হাড়ির সরা উঠাইয়া লইয়া বরদাসুন্দরী আঁচলে অশ্রুমোচন করিতেছেন। দামিনী রাগিয়া উঠিলেন। দেখো কাণ্ড! হেলা ছোট বউ, সবে পাকা দেখা, তাও শেষ হয়নি এখনো, আর তুই কেন মেয়ের জন্য কাঁদতে বসলি? বরদাসুন্দরী আর একটু উচ্ছ্বসিত ক্রন্দনের সহিতই বলিলেন, না, মনটা যেন একবার উথলে উঠল তাই, নইলে বড় ঠাকুরের আশীর্বাদে আজ তো আমার হাসবারই দিন ঠাকুরজি। বসন্ত কুমারীর প্রকৃতিটাই অন্যরূপ। মনের ভাবও ভালো করিয়া চাপিয়া রাখিতে জানেন না, রাখিয়া ঢাকিয়া কথা বলিতেও পারেন না। সেদিন প্রথম অন্নদাচরণ প্রণামীর টাকা ঘরে আনেন, সেদিনই তাহার ভ্রু কুঞ্চিত হইয়া উঠিয়াছিল। এই একটা মানুষ, নিকুঞ্জলালের সম্বন্ধে তাহার মত কখনো পরিবর্তিত হয় নাই। তিনি স্পষ্ট বুঝিতে পারিতেছেন ভীষণ একটা চক্রান্ত চলিতেছে। শুধু যতটা দেখিতে পাইতেছেন, তাহার চেয়েও সেটা যে কত ভীষণ সেটুকু বুঝিতে পারিতেছেন না। ব্যর্থ ক্ষোভে ঘুরিয়া বেড়াইতেছেন, একটু পাড়া বেড়াইয়া একটু বা দেখাশোনা করিয়া। মুখে একটা হাসি তাহারও আছে, কিন্তু সে হাসিকে হাসি বলিয়াই যে লোকে মানিয়া লইবে এমন তাহার উদ্দেশ্যও নয়, আশাও নয়। একবার ৫-৭ জনের জমায়েতের মধ্যে কে একজন বলিল, যা হোক নিকুঞ্জ দাদা একটা কাজের মতো কাজ করিলেন। বসন্ত কুমারী পায়েসের জন্য কিশমিশ বাঁচিতেছিলেন, মুখ না তুলিয়াই কহিলেন, তার একবারে বলতে, কুড়ে ঘর থেকে টেনে নিয়ে রাজ সিংহাসনে বসাতে চললেন। কাঙালকে যেদিন শাকের ক্ষেত দেখিয়েছিলেন সেদিনই বুঝেছিলাম একটা বড় সৌভাগ্যী কপালে নাচছে। সবাই একটা না একটা কাজ লইয়াছিল। নিম্ন দৃষ্টিতেও একটু মুখ চাওয়াচাই হইল। স্মিত হাস্য কয়েকটা ফুটিল নানা অর্থে, কেননা নানা অর্থ করিবার লোক ছিল। দামিনীও ছিলেন, হটিবার পাত্রী নহেন। একটা ছুতা করিয়া বসন্ত কুমারী উঠিয়া গেলে মুখ টিপিয়া হাসিয়া বলিলেন, অনেক কিছুই দেখতে হলো, কেন যে দাদার থাকা পরের কথায়। তাও বলি, গিরি যদি তোমার পেটে জন্মাতো, শাকের ক্ষেত তো লুকিয়ে রাখতো না দাদা তোমাদের কাছ থেকেও। অন্নদাচরণ কাজের মধ্যে নিজেকে ঢালিয়া দিয়াছেন। জিনিসপত্র আনা, লোকজন জোগাড় করিয়া বাড়ি উঠান পরিষ্কার করানো, ভিতরে আসিয়া একটু আধটু খোঁজ নেওয়া, হঠাৎ মনে পড়িয়া গেলে কোনো জিনিসের ফরমাস দিয়ে আসা। যখন কিছুই হাতে থাকিতেছে না, গিয়া নিকুঞ্জলালের কাছে বসিতেছেন। পরামর্শ হইতেছে, শুধু কালকের কাজ লইয়া নয়, আসল কাজ লইয়া। তাহারই বা কটা দিন হাতে আছে। অন্নদাচরণ নিজেকে কোনো মতেই খালি থাকিতে দেখিতেন না। খালি থাকিলে যে চিন্তাটা মনে উকি মারিতেছে তাহার সম্মুখীন হইতে পারিতেছেন না। কাহার সঙ্গে যেন বোঝাপড়া করিতে করিতে ওর কেমনই একটা জিদ দাঁড়াইয়া গেছে। উনি গিরিবালার ভালো করিবেনই, নানা বাধা নানা দুর্বলতা আছে, সবকে কাটাইয়া উঠিতে হইবে। বেশ বুঝিতেছেন, কাটাইয়া উঠিতেছেনও। শুধু কাল কথাটা প্রকাশ হওয়ার পর থেকে গিরিবালার মুখের পানে ভালো করিয়া চাহিতে পারিতেছেন না। বিকেলবেলা বসন্ত কুমারী হরুকে দিয়া অন্নদাচরণকে নিকুঞ্জলালের বাড়ি হইতে ডাকিয়া আনাইলেন। প্রশ্ন করিলেন, ভয়ঙ্কর ব্যস্ত আছো বলে এতক্ষণ জিজ্ঞাসা করিনি, আর ঠাকুরপো যে সকাল থেকে বাড়ি নেই সেটা জানো? কণ্ঠস্বর নিতান্ত শান্ত, শুধু দু এক কথায় যেন একটু ব্যঙ্গের ঝোঁক পড়িল। অন্নদাচরণ বসন্ত কুমারীকে সাধ্যমতো এড়াইয়াই আসিতেছেন সমস্ত দিন। অতিমাত্র বিস্মিত হইয়া বলিলেন, বাড়ি নেই?
কাল যে আমি তাকে বাড়ি থেকে বেরোতেই বারণ করলাম। সেই রকমই মসৃণ অল্প ব্যঙ্গের কণ্ঠে উত্তর হইল, অবাধ্য তো আছি, নইলে দাদা 5টা বিচক্ষণ লোকের পরামর্শে যা করছে তাতে অমত করতে যায়। কিন্তু সে কথা থাক। এখন অন্নদাচরণ হুলের বিঁধুনিটা অনুভব করিতেছিলেন, তবুও রাগটা চাপিয়াই বলিলেন, অমত? তাকে জিজ্ঞেস করিনি, সে রাজি হয়নি? বসন্ত কুমারী এতক্ষণ পর্যন্ত দুটো কথা বলিবার সুযোগ পান নাই। জ্বালাটা আরম্ভ হইয়াছে বুঝিয়াও ক্ষান্ত হইলেন না। একটু হাসিয়া বলিলেন, কথা বলছো যেন তার রাজি অরাজির কথা জানো না তুমি। না বলে একটা ধমক খেয়ে হ্যাঁ বলেছে, হ্যাঁ বলে ধমক খেয়ে তখনই সেটাকে না করেছে। এই তো দেখে আসছি আজ এই 16 বৎসর ধরে। অন্নদাচরণ রাগিয়া উঠিলেন, বলিলেন, বাজে কথা রাখো। তোমার বাজে কথা কইবার ফুরসত আছে, আমার নেই। ঘুড়িটা আছে কিনা খোঁজ নিয়েছ? বসন্ত কুমারী বলিলেন, নেই। অন্নদাচরণ আর নিজেকে সংযত করিতে পারিলেন না। বেশ উচ্চ কণ্ঠেই বলিয়া উঠিলেন, বোঝো, বোঝো কাকুয়ার কাণ্ডটা। ধুম পড়ে গেল আজই তার রুগী দেখবার। হবে না তাকে আসতে, আমি একাই। বসন্ত কুমারী মুখের কাছে হাতটা লইয়া গিয়া চাপা গলায় বলিলেন, চুপ করো, আর শত্রু হাসিয়ে কাজ নেই। হ্যাঁ, তো কে যে শত্রু আর কে যে বন্ধু চেনা দায় হয়ে উঠেছে। যা করছো করো গে, অদৃষ্টে যা হবার হবে। কথাটা চাপা দেবার চেষ্টা সত্ত্বেও অল্প অল্প করিয়া প্রকাশ হইয়া পড়িল। নিকুঞ্জলালকে অন্নদাচরণ নিজেই বলিলেন। নিকুঞ্জলাল হুঁকা হইতে মুখ সরাইয়া বিস্মিতভাবে বলিলেন, তাই নাকি? তুমি অবাক করলে যে। দেখো, দেখো, খোঁজ নাও। অন্নদাচরণ ফিরিয়া যাইতে নিকুঞ্জলালের একটু যেন কিরকম ঠেকিল। কথায় আতঙ্কের সুরটা যেন তত প্রবল নয়। মনে সন্দেহ ভাবিয়া আর ও লইয়া মাথা ঘামাইলেন না। রাত্রি হইয়া গেলেও যখন রসিকলাল আসিলেন না, তখন সকলের আলাদা করিয়া হারানের কথা মনে পড়িল। সাতকড়ি আর হরু হারানের বাড়ি গিয়া খবর আনিল, হারানো আজ সকাল হইতে বাড়ি নাই। বলিয়া গেছে বিশেষ কাজে শ্বশুর বাড়ি যাইতেছে, কাল ফিরিয়া আসিবে। অন্নদাচরণ ঘরে শুইয়াছিলেন, শুনিয়া হুঁ করিয়া একটা শব্দ করিলেন। যতই রাত্রি বাড়িতে লাগিল, উৎসবের আনন্দ ধীরে ধীরে মুছিয়া গিয়া তন্দ্রাচ্ছন্ন পুরী একটা আসন্ন বিপদের প্রতীক্ষায় থরহরি কম্প হইয়া রহিল। বিপদটা সকালে দেখা দিল সম্পূর্ণ এক অপ্রত্যাশিতভাবে। পরদিন 8টা থেকে 10টার মধ্যে আশীর্বাদের লগ্ন। হরিপুর থেকে সকলের ভোরেই আসিবার কথা। ব্যবস্থা হইয়াছে। সন্ধ্যার পর গাড়ি থেকে নামিয়াই ডুমজুড়েই কাটাইয়া অল্প রাত থাকিতে যাত্রা করিবেন, যাহাতে সূর্যোদয়ের পরেই বেলে তেজপুরে পৌঁছাইয়া যান। এদিক থেকে কয়েকজন মাইল দুয়েক দূরে সাতনতলায় গিয়া বসিয়া আছে, সেখান হইতে অভ্যর্থনা করিয়া লইয়া আসিবে। সূর্যোদয় হইল, বেলা বাড়িয়া চলিল, কাহারও দেখা নাই। এক একজন করিয়া জন চারেক 7 তলায় ছুটাইয়া দেয়া হইল। সেখান থেকে জন দুয়েক আরো অগ্রসর হইয়া সন্ধান লইতে গেল, কোনো খবরই নাই। 8টা বাজিয়া গেল, 9টা, 10টা। অন্নদাচরণ পাগলের মতো হইয়া গেছেন। গ্রামের প্রত্যেক ভদ্র গৃহস্থের কর্তাকেই নিমন্ত্রণ করা হইয়াছে। অবশ্য পাড়া গায়ে মধ্যাহ্ন নিমন্ত্রণ মানে বেলা 4টার ব্যাপার। তবুও আশীর্বাদ সবাই উপস্থিত থাকিবার জন্য সকলে আসিয়া গিয়াছে। গোলমালের কথা শুনিয়া আরো সব জুটিয়া আরো গোলমাল বাড়াইয়া দিতেছে। অন্নদাচরণ প্রবীণদের এক একবার হাতে ধরিতেছেন, একবার ওর পায়ে ধরিতেছেন। আমি কি করি? রসিক কোথায় গেল? এ কি, কি হলো? সামনে সান্ত্বনা পাইতেছেন, তবে পিছনে নানা রকমের টিকা টিপ্পণী চলিতেছে। বামন হয়ে চাঁদে হাত, ওহে বিদ্যাসাগরের কাকপক্ষী আর ময়ূরপুচ্ছের কথাটা পড়েছ তো? হ্যাঁ। ঘোষাল মশাই পরিবারটিকে আন্তরিক স্নেহ করেন। প্রথমে বেগতিক দেখিয়া একবার আড়ালে ডাকিয়া লইয়া বলিলেন, বলেছিলাম বাপু নিকের পাল্লায় পড়ো না, দেখলে তো। আমি আশা করেছিলাম পুরো ঝাল আর মোক্ষম ভাবে পেটাবে। দেখছি নিকেই সর্বসর্বা। আমরা আমল পাচ্ছি না তাই বলিনি, নইলে যতটুকু খোঁজ পেয়েছি তাতে তো দেখছি অনেক গলদ ভেতরে। যাক, আপাতত নিমন্ত্রণটার একটা ব্যবস্থা করতে হবে। 2টোর সময় একটা লগ্ন আছে, নেমন্তন্নটাকে রাত্রিরে ঠেলে দেওয়া যাক। হরিপুর থেকে লোক আসে ভালোই, না আসে এমন অবস্থাতেও রাত্রিরে যারা খেতে আসবে তাদের খাইয়ে দিলেই হবে। দুঃখ করে আর করবে কি? হয়ে পড়লো একটা কেলেঙ্কারি, সামলাতে হবে তো। মেয়েটার খবর কি? অন্নদাচরণ ঘোষাল মশাইয়ের হাতটা ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, কাকা, পরশু থেকে আমি তার মুখের দিকে চাইতে পারিনি। ঘোষাল মশাই স্নেহভরে পিঠে হাত দিয়া বলিলেন,
বিপদের সময় উতলা হয়ও না অন্নদা। আমি সাধন আর শিবুকে টিপে দিয়েছি, তারা রাঙ্গার হাঙ্গামাটা সামলে রাখবে। আমি নেমন্তন্নটা সামলে নিচ্ছি বুঝিয়ে সুঝিয়ে। তোমার ওদিকে যাওয়াটাও ঠিক হবে না। তুমি একটু ভেতরে চলে যাও, মেয়েদেরও একটু দেখা দরকার। নিকে হারামজাদাকে দেখছি না যে, কাঁচা মাথাটা ধর থেকে ছিঁড়ে নিতে ইচ্ছে করছে, উফ। অন্নদাচরণ বলিলেন, নিকুঞ্জ দাদা সাধনলায় ওদের এগিয়ে আনতে গেছেন, রাজগুরুও সঙ্গে আসবেন, তাই। ঘোষাল মশাই দাঁতে দাঁতে পিষিয়া বলিলেন, রাজগুরু, রাজগুরু, রাজা, এখনো তোমার মোহ যায়নি অন্নদা? অন্নদাচরণ বলিলেন, কি করি কাকা, আমি যে কিভাবে নিজেকে বিকিয়ে দিয়েছি, আজ আমায় অপমান হতে হলো, এটা ফাও। যদি এইটুকুর ওপর দিয়ে আমার প্রায়শ্চিত্ত হতো কাকা, দুঃখ ছিল না, কিন্তু গিরিকে আমার জলাঞ্জলি। এমন সময় সাতনলায় যারা গিহা ছিল তাহাদের কয়েকজন ফিরিয়া আসিল, খবর দিল নিকুঞ্জলাল একটা পালকি করিয়া স্বয়ং ডুমজুড়ে গেছেন, বলিয়া দিয়াছেন 2টার সময় একটা দিন আছে, আশীর্বাদের বন্দোবস্ত যেন ভাঙিয়া দেওয়া না হয়। ভেতরের অবস্থাও খুব জটিল। টিকা টিপ্পণীতে অনেক নথে বিদ্যুৎস্ফোরণ হইতেছে, ধারালো ঠোঁটে পান জর্দার ঘন ঘন শান পড়িতেছে, দুই তরফেই। কেননা ঘোষালগিন্নির মতো মানুষও আছেন, বলিতেছেন, টাকার সাধ্য, তাও যদি মেয়েটা পরিত্রাণ পায় তো বুঝবো, বাপ জ্যাঠার লোভের প্রাশ্চিত্যের অল্পের উপর দিয়েই হলো। দামিনী গমগম করিয়া ফিরিতেছেন, ঘোষালগিন্নিকে ভয় করেন, সরিয়া যাইতে যাইতে বলিতেছেন, প্রায়শ্চিত্তি হচ্ছে তার যে গায়ে পড়ে পরের উপকার না করে থাকতে পারে না। এর মধ্যে কারচুপি আছে অনেক, বহুদিন থেকে আজ পাচ্ছি। 2টোর সময়ও যদি তারা এসে না পড়ে তো বুঝবো সে বিডলে বামন গিয়ে ভেঙে দিয়েছে ওই রসিক। ভয় করে বলছি না তো। বেশ স্পষ্ট ঝগড়া বাঁধিবার কথা, কিন্তু বাঁধিতেছে না। বরদা সুন্দরী ওদিক দিয়া জানি নাই, ক্রমাগত আড়াল খুঁজিয়া খুঁজিয়া চোখে জল মুছিতেছেন। বসন্ত কুমারী মাথার ব্যথা লইয়া নিজের ঘরে গিয়া শুইয়াছেন, সত্য বা ভান মাত্র বলা দুষ্কর। গিরিবালা শুষ্ক মুখে ক্রমাগতই নিজেকে সবার চক্ষু হইতে আড়াল করিয়া ফিরিবার চেষ্টা করিতেছে। ভালো বন্ধ বুঝাটা অনেকটা তাহার সাধ্যাতীত, তবে তাহাকে ঘিরিয়ায় যে এত বিক্ষোভ, এইটিতেই তাহাকে অভিভূত করিয়া ফেলিয়াছে। আড়াল চাই, কিন্তু এত লোকে ভরা উৎসব বাড়িতে সেটা সম্ভব নয়, বিশেষ করিয়া সেই যখন উৎসবের কেন্দ্র। নিরিবিলি ভাবিয়া জ্যাঠাইমার ঘরে প্রবেশ করিতে যাইতেছিল, দেখিল জ্যাঠাইমা শুইয়া। এই লোকটিকে সে সবচেয়ে বেশি এড়াইয়া আসিতেছে, তাড়াতাড়ি ফিরিয়া আসিবে। জ্যাঠাইমা ডাকিলেন, কে? গিরি, শোন। গিরিবালা পাশে গিয়া দাঁড়াইলে বলিলেন, উঠে বস। গিরিবালা উঠিয়া পায়ের কাছে বসিল, সঙ্গে সঙ্গে কোথা দিয়া কি হইল তাহার গায়ের উপর লুটাইয়া পড়িয়া কোলে মুখ ঢাকিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। বসন্ত কুমারী অনেকক্ষণ চুপ করিয়া শুধু গিরিবালার মাথার উপর দিয়া, পিঠের উপর দিয়া দক্ষিণ হস্তটা ধীরে ধীরে টানিয়া যাইতে লাগিলেন। তাহার পর বলিলেন, তোকে শেষ করলে গিরি, দুজনে মিলে। আমি মেয়ে মানুষ, কিছুই করতে পারলাম না। অশ্রু নাই, কোনো রকম আবেগও নাই। এই সময় বাহিরের কলরবে একটা যেন জোয়ার আসিল, একেবারে অন্য ধরনেরই গুলতান। এসেছে, এসে গেছে, বর এসেছে। সঙ্গে সঙ্গে বাড়িটা যেন নতুনভাবে সজীব হইয়া উঠিল। কৌতূহল ভরে ছুটাছুটি, ত্রস্ত প্রশ্ন, অস্পষ্ট উত্তর। কতকগুলো ছেলে মেয়ে জোয়ারের কুটাকাটার মতোই হু হু করিয়া বাড়িতে ঢুকিয়া পড়িয়া তাহাদের কাকলিতে বাড়িটা ভরিয়া দিল। দেখছি কি সুন্দর বর, কি সুন্দর পুরুত, খোট্টা চাকর। বসন্ত কুমারী শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, সঙ্গে সঙ্গে কয়েকটা কণ্ঠে বিস্মিত শব্দ উঠিল। হুমা, কাতু যে! কাত্যায়নীর কণ্ঠে উৎকণ্ঠিত প্রশ্ন, বর্দি কোথায়? তাহার পিছনে পিছনে একটি ছোট দল বসন্ত কুমারীর ঘরের সামনে দাঁড়াইয়া আসিল। চৌখাট ডিঙাইতে যাইয়া কিন্তু সকলে থমকিয়া দাঁড়াইল, কাত্যায়নী পর্যন্ত। বসন্ত কুমারী একেবারে সিধা হইয়া বসিয়া আছেন, মুখটা রাঙা টকটকে, চোখ দিয়া যেন আগুন ছুটিতেছে। কোলের উপর উবু হইয়া শুইয়া গিরিবালা। বসন্ত কুমারীর একখানা হাত তাহার মাথার উপর, আলগাভাবে রাখা নয়, কতকটা যেন খামচাইয়া ধরিয়া আছেন। দৃষ্টি হইতে পায়ের নখ পর্যন্ত অচঞ্চল। অদ্ভুত সাদৃশ্যে কাত্যায়নীর ধা করিয়া একটা ছবির কথা মনে পড়িয়া গেল। বিকাশ কবে একবার দেখাইয়াছিল, একটি সিংহী থাবার নিচে নিজের শাবককে চাপিয়া জ্বলন্ত দৃষ্টিতে সামনে চাহিয়া আছে।
দিনের চাপা কণ্ঠস্বরকে মুক্তি দিয়া বসন্ত কুমারী কাত্যায়নীকে লক্ষ্য করিয়া গর্জাইয়া উঠিলেন। নিজে গিলতে পারলিনি, দেখতে এসেছিস অন্য কোন রাক্ষসীর পেটে গেল? হবে না তোদের মনস্কামনা পূর্ণ। ডাক, কে আমার কাছ থেকে গিরিকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তাকে ডাক। এমন সময়, ওগো শুনছ, কোথায় গেলে? বলিতে বলিতে অন্নদাচরণ আসিয়া বাড়িতে প্রবেশ করিলেন। ঘরের কাছে একটু বেশি ভিড় দেখিয়া আসিয়া পড়িলেন, তোরা একটু শর্ত। ওগো শুনছ, রাজপুত্তর এনেছে রসিক, রসিক নিজে, আজই বিয়ে। ভিড়কে, বাড়ির মধ্যে আরো সবাইকে এবং স্ত্রীকে শুনাইতে শুনাইতে দরজার সামনে আসিয়া তিনিও হতভম্ব হইয়া গেলেন। দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, এ কি? স্বামী স্ত্রীকে একত্র দেখিয়া বড়রা সরিয়া গেল। বসন্ত কুমারীও মাথার কাপড়টা তুলিয়া দিলেন। একটা ধাক্কা খাইয়াছেন, কিন্তু আবেগটা সহজে যাইবার নয়। অন্নদাচরণ বলিয়া চলিলেন, রসিক ঠিক করলে, বাপ যে, আমার গুমর করলেই তো চলবে না। বর দেখবার জন্য এত বড় কাজের বাড়িটা খালি হয়ে গেছে। ঘোষাল কাকার বাড়ি পাঠিয়ে দিলাম, আশীর্বাদ পর্যন্ত সেরে এসেছে রসিক। খুব শক্ত করিয়া বাঁধা তার হঠাৎ আলগা হইয়া গেলে যেমন হয়, অনেকটা সেই রকম হইল। কিছু শুনিবার বুঝিবার ক্ষমতা হারাইয়া বসন্ত কুমারী অবশভাবেই আবার ধীরে ধীরে শুইয়া পড়িলেন। দেখো, শুলো, যার বাড়িতে আজই কাজ সে আরাম করে। কাতু, তুই এসে দেখ দিদি, আমার আর এখন মান ভাঙাবার। শেষ করিবার পূর্বেই হুঁশ হইল, বৌমা কোথায়? পুতি, বৌমা কোথায় রে? একবার বল তো মা, দোরের পাশে এসে দাঁড়াতে। বলিতে বলিতেই ঘরের বাহির হইয়া গেলেন।